এইসব নিয়ে ঘাটাঘাটি করেছি আমরা। আমাদের যে হচ্ছে মূল পড়া সমাস, এখানে অন্তঃস্থর থেকে ফোটাটা বাদ গেছে কেরে। আমরা সমাসের দিকে এখন আগাই। ওকে, সো সমাস নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা জিনিস আমাদেরকে একটু সুন্দর করে বোঝা লাগবে। আমরা স্লাইড নিয়ে নিয়ে পড়া শুরু করি। তুমি পাও না দিবা, কষ্ট পাও না, পরে আবার পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাইলে আমরা শুরু করতেছি সমাস নিয়ে। সবাই সচেতন হয়ে বসো, কারণ সমাসের জন্য তুমি কিন্তু এইটুকু ক্লাসই পাইতেছো। তো যেটুকু সময় লাগে মনোযোগ দিয়ে দাও, যাতে এই সমাসটার এইটুকু পড়ার পরে তোমার জন্য মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, আর তারপরেও যদি সমস্যা থাকে রেকর্ডেড ভার্সন থেকে যাবে, সো এখান থেকে তুমি যে কোনো টাইমে দেখতে পারবা। এখন সমাসে গেলে সমাসের একেবারে বেসিক থেকে যদি আমরা শুরু করি, তাইলে আমরা দেখি যে সমাসে আমার কয়েকটা জিনিস থাকে। যেরকম আমি বললাম যে পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সময় সূচি। তাহলে এই যে পরীক্ষার সময় সংক্রান্ত সূচি ইকুয়ালস টু সময়সূচি কেন করলাম? কারণ সমাস শব্দের যদি অর্থটার দিকেই আমি তাকাই, এর অর্থ হইতেছে মিলন বা সংক্ষেপণ। তার মানে আমার কয়েকটা শব্দকে আমি যদি মিলায়ে নতুন একটা শব্দ তৈরি করি, অথবা আমার যে বড় একটা বাক্য টাইপের শব্দ ছিল সেইটাকে যদি আমি ছোট্ট করে ছোট্ট একটা সুন্দর সুইট কিউট মিষ্টি একটা শব্দে কনভার্ট করি, তাইলে যেই কাজটা হয় সেইটাকে আমরা বলি হচ্ছে সমাস। তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন। আমরা বড় একটা বাক্যাংশকে ছোট্ট একটা সুন্দর শব্দে যখন পরিণত করি, তখন আমরা উহাকে বলি সমাস। এখন এই সমাস নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই, তখন এই যে এই পাশে বড় যে জিনিসটা পাচ্ছি, এটা অন্য আর একটা কালারে দিই। এই পাশে আমরা বড় যে জিনিসটা পাইছি, এইটারে আমরা বলতেছি হচ্ছে বাস বাক্য। এই পাশে আমরা ছোট্ট কিউট যে শব্দটা পাইছি, এটারে আমরা বলতেছি হচ্ছে সমস্ত পদ। এই পাশে আমার যে বাক্যাংশটা ছিল সেটার ভেতর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ আছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা শব্দকে আমরা বলতেছি হচ্ছে তিনটাকেই আলাদা আলাদা করে এদের নাম হইল সমসমান পদ। রে লেখে না কেরে। এরপরে তুমি যদি এই পাশে আসো সময়সূচি, দেখো তুমি এইটারে ভাঙলে দুইটা শব্দাংশ পাবা। কি কি শব্দাংশ পাবা? এক পাশে পাবা হচ্ছে সময়, আর এক পাশে পাবা হচ্ছে সূচি। তো এই যে শব্দের বাম পাশের যে অংশটা বা শব্দের প্রথম যে অংশটা, এইটাকে আমরা বলি হচ্ছে পূর্বপদ, আর শব্দের পরের যে অংশটা সেইটাকে আমরা বলি হচ্ছে পরপদ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে এখনো? কও। সমাজ পড়তেছি তো সমাস, এটা তো বুঝছো, শুনতে যা লাগে লাগুক, সমস্যা নাই। সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য কি? সমাস আর সন্ধির মধ্যে পার্থক্য হইল সন্ধিতে তোমার ধ্বনির মিলন ঘটে, এখানে তোমার শব্দের মিলন ঘটে। সন্ধিতে তোমার হচ্ছে ওই বিদ্যা আর আলয় যখন মিলাইছো, এই পাশেরা ওই পাশেরা দুইটা আ মিলে মিলে আ হইছে, বা হিমযোগালয় হিমালয়, ওই পাশের অ এই পাশেরা দুই যোগ মিলে মিলে আ হইছে। বাট এইখানে এসে দেখো তোমার হচ্ছে এই পাশ থেকে একটা শব্দ আসছে, এই পাশ থেকে শব্দ আসছে, দুইজন মিলে সময়সূচি একটা শব্দ তৈরি হয়েছে। তো এখানে তুমি একটা বাক্যাংশ পাইছো, সেই বাক্যাংশটার মধ্যকার যে দুইটা পার্ট ছিল, সেই দুইটা পার্ট এক জায়গায় হয়ে সুন্দর করে তোমার একটা নতুন শব্দ তৈরি করছে। সন্ধির সাথে সমাসের পার্থক্য এইটাই, ওইখানে ধ্বনির মিলন ঘটে, এইখানে শব্দের মিলন ঘটে। এরপরে আসো তাইলে এইখানে যে কথাগুলো বলছি, মৌলিক যে কথাবার্তাগুলো, এইটুকু সবাই বুঝছো কিনা বলো? বুঝো নাই? আচ্ছা, যখন আমি সমাসে যাই, সমাসে আমরা বলছি যে আমার একটা বাক্যাংশ থাকে, যে বাক্যাংশটাকে আমরা সংক্ষিপ্ত করে নতুন একটা সুন্দর শব্দ তৈরি করি। কারণ এত বড় বাক্য বলতে আমার কষ্ট বেশি হয়, আমার হচ্ছে সময় বেশি লাগে, আমার ভাষাটা অত বেশি শ্রুতি মধুর লাগে না। সো এই যে এত বড় একটা বাক্যাংশকে আমি ছোট্ট একটা শব্দে রূপান্তরিত করতেছি, এই প্রক্রিয়াটা হইল সমাস। এখন এইখানে আমি যে বাক্যাংশটা ব্যবহার করছি, এই যে সময় সংক্রান্ত সূচি, এই পুরা বাক্যাংশটাকে আমরা একসাথে বলি হচ্ছে ব্যাস বাক্য। এই বাক্যাংশের ভেতর দেখো এক একটা শব্দ আছে, তাই না? এই সময় একটা শব্দ, সংক্রান্ত একটা শব্দ, সূচি একটা শব্দ। এই যে তিনটা আলাদা আলাদা শব্দ, এই প্রত্যেকটা শব্দকে আমরা বলি হচ্ছে সমস্যমান পদ। তার মানে সময় হইলে একটা সমস্যমান পদ, সংক্রান্ত হইলে একটা সমস্যমান পদ, সূচি হইলে একটা সমস্যমান পদ। আর এই যে বাক্যাংশটাকে আমরা কনভার্ট করে যখন একটা নতুন শব্দ তৈরি করছি, এই শব্দের ভেতর আসলেও আমি দেখি যে ওই শব্দটার ভেতর আমি দুইটা অর্থবোধক শব্দ পাই। খেয়াল করে দেখো, সময় একটা আলাদা অর্থবোধক শব্দ, সূচি একটা আলাদা অর্থবোধক শব্দ। সো সময় এবং সূচি দুইটা আলাদা অর্থবোধক শব্দকে আমি দুই পাশে স্প্লিট করে দিতে পারি, ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে আমার প্রথম যে অংশটা থাকে সেটাকে আমি বলি হচ্ছে পূর্বপদ, আর পরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে পরপদ। আর এই পুরো শব্দটাকে একসাথে আমরা বলতেছি হচ্ছে সমস্ত পদ। এখন কও বুঝছো কিনা?
মেহেদি তোমারে পিটাবো আমি, শিওর। ক্লিয়ার টু ফর্সা, ভেরি গুড। তাহলে এখন আসো, এইটুকু যদি আমরা বুঝে থাকি তাইলে আমাদের পরবর্তী যে অংশটার উপর ফোকাস করতে হবে সেইটা হইলো এখানে যে কথাটা বলা আছে পূর্বপদ আর পরপদ, এই কথাটার উপর ভালো করে নজর রাখবা, খুবই 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 ভালো করে নজর রাখবা। কারণ সমাস নির্ণয় করতে গেলে তোমাকে কিন্তু এই পুরা ব্যাস বাক্যটারে দিয়ে দিবে না, তোমার জাস্ট দিবে হচ্ছে এইখান থেকে এই শব্দটা, এবং এইটা দিয়ে বলবে যে এইটা থেকে তুমি সমাস নির্ণয় করো। সো ওইটা থেকে যখন তুমি সমাস নির্ণয় করতে যাবা তখন তোমার যে কাজটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে এইখানে আমার এই দুইটা পদের মধ্যে কোন পদের অর্থটা বেশি ইম্পর্টেন্স পাইতেছে। যেরকম তুমি এখানে সময়সূচি এটার দিকে যদি তাকাও তাইলে তুমি এখানে কি বোঝো, টাইম, সময়টা বোঝো, নাকি এই টাইমের যে লিস্টটা দেয়া আছে সূচিপত্র যেটা, যে কোন সময়ে কোন কাজটা হইতেছে ওইটা বোঝো। বলো, সময়সূচি এই শব্দটা নিয়ে যখন তুমি হচ্ছে এই শব্দটা নিয়ে যখন তুমি চিন্তা করো তখন তুমি কি বোঝো, টাইম নাকি টাইম টেবিল, সূচিটা, তুমি সময়ের যে সূচিটা ওইটা ভালো করে বোঝো। তার মানে এখানে পূর্বপদের তুলনায় পরপদের অর্থটা বেশি ইম্পর্টেন্ট, এবং পরপদের অর্থ বেশি ইম্পর্টেন্স পাইলে সেইটা আমার তৎপুরুষ অথবা কর্মধারের দিকে আগাইতে পারে। সো আমরা তোমাদের বইতে যে 4 ধরনের সমাস দেওয়া আছে সেই 4 ধরনের সমাস নিয়েই কথা বলবো। সো ওই 4 ধরনের সমাসের ভেতরে গেলে তোমার কয়েকটা জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো পূর্বপদ আর পরপদ, যেটা ওই পাশে দেখে আসছি। এরপরে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো একটা লিস্ট। সো আমাদের সমাসের প্রকারভেদে গেলে আমরা পাই মোটামুটি 4 ধরনের সমাস তোমাদের বই অনুসারে। একটা হইল দ্বন্দ্ব, এরপরে হইল হচ্ছে কর্মধারয়, এরপরে তোমার হচ্ছে তৎপুরুষ, এরপরে তোমার হচ্ছে বহুব্রীহি। সো এই গেল হচ্ছে আমার সমাসের নামগুলা। এখন এই সমাসের নামগুলা থেকে আমি আসলে কি করব, আমি হচ্ছে এদেরকে আলাদা করার যে নিয়মটা সেইটা বের করার চেষ্টা করব। সো সেইটা করতে গেলে আমাকে একটা কথার উপর খেয়াল রাখতে হবে, অর্থ প্রাধান্য, কোন শব্দটার অর্থটা বেশি প্রাধান্য পায়। সো এইখানে আমি দিলাম হচ্ছে উভয় পদ, এই পাশে আমি দিলাম হচ্ছে কর্মধারয়ে, এখানে হয় পরপদের অর্থ প্রধান। এরপরে আমি যদি তৎপুরুষে আসি এইখানেও হচ্ছে পরপদের অর্থ প্রধান। বহুব্রীহিতে আসলে এখানে হচ্ছে আমার অন্য পদের অর্থ প্রধান। কি বলতেছি জাস্ট তুমি দেখা যাও, এখনই খুব বেশি তো বুঝে ফেলবে এরকম না, যা লিখতেছি তুমি জাস্ট দেখো। তাহলে অর্থ প্রাধান্য, দ্বন্দ্বতে বলছি উভয় পদের অর্থ প্রধান, কর্মধারায় বলছি পরপদের অর্থ প্রধান, তৎপুরুষে বলছি পরপদের অর্থ প্রধান, বহুব্রীহিতে বলছি অন্য পদের অর্থ প্রধান। খুবই ভালো কথা। এখন এই অর্থ প্রাধান্য জিনিসটা কি আসো দেখি। ধরো আমি বললাম হচ্ছে মা বাবা, আমি বললাম জমা খরচ, আমি বললাম হচ্ছে আয় ব্যয়। এই যে শব্দগুলো আমি লিখছি খেয়াল করে দেখো, তুমি যখন এই শব্দটার দিকে তাকাবা, আমি তোমাকে বললাম যে আজকে স্কুলে মিটিং আছে, তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো। তাহলে যখন তোমার মা বাবাকে নিয়ে আসার কথা বলছি তখন কি তুমি তুমি শুধু তোমার মাকে নিয়ে আসবা, নাকি বাবাকেও নিয়ে আসবা, নাকি দুইজনকেই নিয়ে আসবা? নর্মালি দুইজনকেই নিয়ে আসবা। সো মা এবং বাবা যখন আমি একসাথে বলছি তখন কিন্তু মা আর বাবা দুইটা কথা এখানে সমান ইম্পর্টেন্স পাইছে। যখন দুইটা কথা সমান ইম্পর্টেন্স পায় তখন আমরা বলি যে এইখানে উভয় পদের অর্থ প্রাধান্য বিদ্যমান, এবং তখন আমরা সেই সমাসটাকে বলি দ্বন্দ্ব সমাস। যদি এইখানে পরপদের অর্থ প্রাধান্য পাই, যেরকম কর্মধারয় সমাসে গেলে আমি বললাম হচ্ছে ধরো মন মাঝি, অথবা কর্মধারয় সমাসের মধ্যে ধরো আমি বললাম হচ্ছে কাজল কালো। তাহলে এই যে মন মাঝি অথবা কাজল কালো যে কথাটা আমি বলছি সেখানে কি হয়েছে খেয়াল করে দেখো। আচ্ছা মন মাঝি না দেই, মন মাঝিটা তোমাদের জন্য বুঝাইতে একটু টাইম লাগবে। আমি বললাম কাজল কালো, অথবা ধরো আমি বললাম হচ্ছে আরেকটা কি দেই, আরেকটা ধরো আমি দিলাম হচ্ছে তুষার শুভ্র, তুষার শুভ্র। এখন খেয়াল করে দেখো, তুষার শুভ্র বা কাজল কালো যখন আমি লিখছি তখন এখানে তোমার হচ্ছে কি বুঝাইছে, তুষারের মতো সাদা, কাজলের মতো কালো। তাহলে কাজল কালো, এইখানে আমার কাজল কথাটা কি বেশি ইম্পর্টেন্ট নাকি কালো কথাটা বেশি ইম্পর্টেন্ট? এখানে অবশ্যই আমার কালো কথাটা বেশি ইম্পর্টেন্ট। তুষার শুভ্র যখন আমি বলছি তখন আমি বলছি তুষারের মতো সাদা, তার মানে এখানে আমার সাদা যেই কথাটা সেইটা বেশি ইম্পর্টেন্ট। সো যেখানে আমার পরপদের অর্থটা বেশি ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে আমার কর্মধারয় সমাস। এরপরে তৎপুরুষ সমাস, সেইটা এইখানে আসলে কি হবে, তৎপুরুষ সমাসে আসলে বিষয়টা হচ্ছে যদি তুমি দেখো যে সমাসের ভেতর এইখানেও পরপদের অর্থ প্রাধান্য হবে। যেরকম আমি যদি বলি হচ্ছে ধান ক্ষেত,
তাহলে এইখানে তুমি ধান নামের যে ফসলটা আছে সেইটাকে বোঝো না, বরং তুমি ধানের যে জমিটা আছে সেই জিনিসটাকে বোঝো। তো যখন আমি বলছি ধান ক্ষেত, তখন এখানে তুমি ফসল বোঝো নাই, বুঝছো ক্ষেত। পরপদ যেটা, পরপদের অর্থটা এখানে তোমার কাছে বেশি ইম্পর্টেন্স পাইছে, তাই এইটা তোমার তৎপুরুষের ভেতরে গেছে। এখন বলবা যে ভাই এইটাও পরপদ প্রধান, ওইটাও পরপদ প্রধান, পার্থক্যটা কি? পার্থক্যটা আমরা হচ্ছে একসাথে দেখবো। আপাতত মেইন যে জিনিসটা আছে সেইটা দেখো। বহুব্রীহিতে বলছি যে এইখানে আমার অন্য পদের অর্থ প্রধান। অন্য পদের অর্থ প্রধান মানে আমার পূর্বের পদ অথবা পরপদ দুইজনের মধ্যে কেউই এইখানে ইম্পর্টেন্স পাবে না, কেউই পাত্তা পাবে না, বরং আলাদা একটা অর্থ এখানে উড়ে এসে জুড়ে বসবে। কিরকম? আমি বললাম হচ্ছে বেতার। সো ধরো আমি বলতেছি বেতার। এখন বেতার, বে মানে হইতেছে তোমার নাই, আর তার মানে তো হচ্ছে তোমার তার। তার মানে যাহার তার নাই তাহাই হইল বেতার। তার মানে তুমি একটা বেতার, আমি একটা বেতার, এই কলম একটা বেতার, সবকিছুই বেতার হইতে পারে। তো কিন্তু তুমি যখন এটার অর্থের দিকে তাকাবা তখন খেয়াল করলে দেখবা যে এই বেতার দিয়ে তারহীন যে কোনো বস্তুকে বুঝায় না। বেতার দিয়ে তোমার হচ্ছে ধরো এই যে আমার হাতে যে রিমোট আছে এই রিমোটটাকে বুঝায় না, আমার হাতে যে ঘড়ি আছে এই ঘড়িটারে বুঝায় না, আমি যে জামা পরে আছি এই জামাটারে বুঝাই না। বেতার দিয়ে একটা নির্দিষ্ট জিনিসকে বুঝাই, সেই জিনিসটা হইল রেডিও, বেতার যন্ত্র। এখন যদিও তোমরা এফএম রেডিও হয়তো নামটাম শুনছো, বাট রেডিও এইভাবে তোমরা ইউজ করো না, মোবাইল ফোন ইউজ করো, বাট বেতার শব্দটা দিয়ে তোমার এই রেডিওটাকে বুঝায়। সো তুমি খেয়াল করে দেখো যে বহুব্রীহি সমাসে পূর্বপদ যেটা ছিল বে, এই বের যে অর্থ নাই এইটার অর্থটাও ইম্পর্টেন্স পায় নাই। আবার তারের যেই অর্থ, তারের মানে কি স্ট্রিং, সো ওইটার অর্থটাও এখানে পাত্তা পায় নাই, অন্য আর একটা আলাদা অর্থ উইরা এসে এখানে জুইরা বসছে। অথবা আমি যদি এখানে বলি দশানন, দশানন, এখন এখানে ভাঙলে তুমি দুইটা অংশ পাবে, একটা হইতেছে 10 আর একটা হইতেছে আনন। সো 10 আর হচ্ছে আনন। 10 মানে তো 10, আনন মানে হইল মাথা। তার মানে যাহার 10টা মাথা আছে তাহাকে আমরা দশানন বলতে পারি। তার মানে আমরা যদি 10টা বন্ধু এভাবে হাত ধরাধরি করে একসাথে দাঁড়াই তাইলে হয়তো বলা উচিত যে আমরা সবাই দশানন হইছি। বাট আলটিমেটলি দশানন বলতে একটা নির্দিষ্ট শাখসকে বোঝায়, একটা নির্দিষ্ট অর্থ আছে এটার, যেটার অর্থ হইল রাবণ। সো খেয়াল করে দেখো এখানে দশও বুঝাই নাই, মাথাও বুঝাই নাই, বুঝাইছে রাবণকে। সো যেখানে তুমি গেলে দেখবা যে পূর্বপদ অথবা পরপদ দুইটার মধ্যে কোনোটার অর্থই ইম্পর্টেন্স পায় নাই, বরং নতুন একটা অর্থ এখানে উড়ে এসে জুড়ে বসছে, তখন সেইটা হইল তোমার হচ্ছে বহুব্রীহি সমাস। এখন আসো কর্মধারয় আর তৎপুরুষের ভেতরকার যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটারে হালকা একটু ক্লিয়ার করি। ঝামেলা হইল কর্মধারয় আর তৎপুরুষ দুইটাতেই আমি দেখছি যে এখানে পরপদ যেটা সেইটার অর্থটা বেশি ইম্পর্টেন্স পাইছে। তাইলে এদের মধ্যে আমি পার্থক্য করব কি করে? পার্থক্য করার জন্য তুমি দুইটা বৈশিষ্ট্য, দুইটা তিনটা করে বৈশিষ্ট্য মনে রাখবা। তৎপুরুষে অলওয়েজ মনে রাখবা যে এইখানে তোমার হচ্ছে বিভক্তি লোপ পাইতে পারে, আর হইতেছে তোমার অনুসর্গ যেটা আছে এই অনুসর্গটা লোপ পাইতে পারে। তাহলে বিভক্তি আর অনুসর্গ তোমার কি হবে? এই দুইটা জিনিস তোমার তৎপুরুষ সমাস থেকে লোপ পাবে। কিরকম করে? আমরা ওই যে বিভক্তির যে চ্যাপ্টারটা পড়তেছিলাম ওইখানে তোমাদেরকে 7টা বিভক্তি দেখায় আসছে এবং বলছিলাম যে এই বিভক্তিগুলো তোমার কাজে লাগবে। খেয়াল আছে কি? কইখানে বিভক্তি, এই যে এখানে আমরা তোমাদেরকে 7টা বিভক্তি দেখাইছিলাম এবং এর মধ্যে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের বইতে কিন্তু এই 3 নাম্বার আর 5 নাম্বার যে বিভক্তিগুলো আছে সেই বিভক্তিগুলোকে অনুসর্গ হিসেবে ধরে নেওয়া হয়েছে। এবং তুমি খেয়াল করে দেখো যে আমি যখন এইখানে সমাসে এসে তোমাদেরকে বলতেছি তৎপুরুষ সমাসটা কি, তৎপুরুষের সমাসের দিকে খেয়াল করে দেখো এখানে আমি বলছি বিভক্তি লোপ পাবে, অনুসর্গ লোপ পাবে। তার মানে শুরু থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত যেগুলো আছে সেইগুলো এখানে লোপ পায় নরমালি। তোমাদের বই অনুসারে কিছু এক্সট্রা আছে, সেই এক্সট্রাটা তোমাদের এখন দরকার হবে না, যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন ওইটা ডিটেইলসে দরকার হবে। তোমাদের বইতে যতটুকু আছে ততটুকু দেখাইলেই হবে আশা করি। এখন খেয়াল করি যে ধান ক্ষেত, এই যে শব্দটা আমরা বের পাইছি এটার ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হইল ধানের ক্ষেত। এবং এখানে তুমি খেয়াল করে দেখো শব্দটা, মূল শব্দটা হচ্ছে ধান, তার সাথে যুক্ত হয়েছে কি? তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে এর। এবং তুমি খেয়াল করে দেখো আমার এর, র এর, এটা কয় নম্বরে ছিল? 6 নম্বরে, ষষ্ঠী বিভক্তি। সো এখানে আমার এর নামের যে বিভক্তিটা ছিল সেই বিভক্তিটা লোপ পাইছে, লোপ পেয়ে ধান ক্ষেত হয়েছে। অর্থাৎ এখানকার যে শর্ত ছিল বিভক্তি লোপ পাওয়ার যে শর্তটা, সেই শর্তটা এখানে পূরণ করছে। তাই এখানে পরপদের অর্থ প্রধান হওয়ার কারণে এবং বিভক্তি লোপ পাওয়ার কারণে আমরা বলতেছি এ হইল তৎপুরুষ সমাস। এখন যখন তোমার কর্মধারায় সমাসে আসবে তখন এর চেনার জন্য তোমার কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে। কিরকম? তোমার এইখানে দেখবা বেশিরভাগ সময় হবে হচ্ছে তুলনা। তুলনা কোথায় কোথায় হবে? এটার অনেকগুলো ক্যাটাগরি আছে। উপমান, এরপরে আছে হচ্ছে উপমিত, উপমিত, আর আছে হচ্ছে রূপক। সো
এই তিনটা ক্ষেত্রে তোমার তুলনার কাজ ঘটবে। এরপরে 2 নাম্বার যেই কাজ সেইটা হচ্ছে তোমার পূর্বপদ সংখ্যাবাচক হবে। পূর্বপদ সংখ্যাবাচক কিরকম ভাবে? তোমার যে মূল পদটা থাকবে সেই পদটার দিকে তাকাইলে দেখবা যে আগের যেই পদ সেটা একটা সংখ্যা বুঝাইছে। যেরকম এখানে তো দশানন পাইছো, এখানে তো অর্থ চেঞ্জ হয়ে গেছে। বাট তোমার আমি বললাম ধরো ষড় ঋতু, সো ষড় ঋতু, এই যে এখানে তাকায় দেখো 6টা ঋতুর সমষ্টিকে আমরা ষড় ঋতু বলি এবং এই ষড় মানে হচ্ছে 6। সো পূর্বপদ এখানে সংখ্যাবাচক হইতে পারে। আর এখান থেকে তোমার 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এইটা একটু উপরে যে লিখতেছি, 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেইটা হচ্ছে যে যোজক। তোমাদের বইতে যেইভাবে দেয়া আছে আমি সেইভাবে পড়াইতেছি, ওকে? সো যে যোজক লোপ পায়, মোটামুটি এই জিনিসটা তোমাদের বই অনুসারে আছে। সো তুমি যদি এই 3টা জিনিস মনে রাখো তাহলে কর্মধারয় সমাস তোমার জন্য নির্ণয় করা সহজ হবে। তাইলে কর্মধারয় এবং তৎপুরুষ দুইটা সমাসেই আমরা দেখতেছি অর্থগত দিক থেকে পরপদের অর্থ এখানে প্রধান। বাট যখন আমি এদের মধ্যে হচ্ছে পার্থক্য করতে যাব তখন আমি কিভাবে পার্থক্য করব? তৎপুরুষের ক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে এইখানে আমার বিভক্তি লোপ পাবে, অনুসর্গ লোপ পাবে। বাট কর্মধারায় সমস্যা আসলে কি হবে? এখানে বেসিক্যালি তুলনা করা হবে, অথবা কখনো কখনো পূর্বপদ সংখ্যাবাচক হইতে পারে, অথবা কখনো কখনো কি হইতে পারে, যে নামের একটা যোজক আছে, এই যে শব্দটা আমার বাক্যের মধ্যে থেকে লোপ পাইতে পারে। তাইলে আমরা এটাকে হচ্ছে কর্মধারয় হিসেবে ধরে নিব। এখন আমারে বলো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এই জিনিসটা দেখো। যে যোজক কি? যোজক মানে দুইটা শব্দ বা বাক্যাংশকে যারা যুক্ত করে। এবং এখানে যে, এটা আলাদা একটা শব্দ। আমি বলি না যে এক যে ছিল রাজা, সো ধরো এক যে ছিল রাজা, এখানে তোমার যে যেইটা আছে এ যে হইলে একটা যোজক, পদ অনুসারে এটা হচ্ছে যোজক। তোমরা এখনো তো পদ পড়ো নাই, পদের ভেতরে গেলে দেখবা এই জিনিসটা, কথাটা আছে, ওকে? তাহলে এই হচ্ছে আমার সমাস নিয়া প্রিলিমিনারি যে আলোচনাটা সেইটা। আচ্ছা, মোটামুটি এই জিনিসটা অনেকখানি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। অনেকখানি জিনিস তোমাদের কাছে এখনো ক্লিয়ার হবে না, এটা সত্যি কথা। কারণ তুমি যদি একটা ক্লাসে সবকিছু বুঝতে চাও তাহলে সমস্যা হবে। এটা আগের ক্লাসেও মনে হয় বলছিলাম যে এক ক্লাসে সবকিছু আসলে শিওর হবে না। এটা কেবল তোমার হচ্ছে প্রথম ডোজ পড়তেছে, কারণ এতদিন ধরে তুমি সমাজটারে এতখানি মনোযোগ দিয়ে হয়তো পড়ো নাই। আর ক্লাস 9-এ তোমাদেরকে যেভাবে সমাজ পড়ানো হয়েছে ওইটা আসলে কোনো জাতের মধ্যে পড়ে না, এটা সত্যি কথা। সো আলটিমেটলি এখন তুমি যখন একেবারে প্রকৃত বিভাজনের ভেতর আসছো তখন একটু কঠিন লাগতে পারে। তুমি এই সবটা যেহেতু সবগুলা সবাই স্লাইড পেয়ে যাবা, আমি সাজেস্ট করবো স্লাইডগুলা ডাউনলোড করে তোমরা নিজের আবার একটু গো থ্রু কইরো। তখন এই জিনিসটার দিকে তাকাইলে আবার যখন একটু পড়বা, সাথে ক্লাসটার সাথে রিভিউ করে নিবা, রিক্যাপ করে নিবা, তখন দেখবা মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইখান থেকে তোমার হচ্ছে 4টা যে ক্যাটাগরি ছিল সেই 4টা ক্যাটাগরি আমরা দেখলাম। এখন এরপরে আসো আমরা হচ্ছে এদের যে আলাদা আলাদা বিভাজনগুলো আছে সেদিকে তাকাই। দ্বন্দ্ব নিয়ে আমার কোনো কথা নাই, দ্বন্দ্ব নিয়ে তোমাদের বইতেও খুব বেশি কথাবার্তা বলা হয় নাই। দ্বন্দ্বের ক্ষেত্রে একটাই কথা, যে এখানে দুইটা পদের অর্থই সমান সমান গুরুত্বপূর্ণ, কাহিনী শেষ। আমার কথা শুরু হইতেছে কর্মধারয় নিয়ে। সো কর্মধারয় সমাসের দিকে যদি তুমি খেয়াল করো, তুমি এখানে পাবা হচ্ছে কর্মধারয়। এখানে গেলে তুমি 1 নম্বরে পাবা হচ্ছে উপমান, 2 নম্বরে তুমি পাবা হচ্ছে উপমিত। এরপরে যখন তুমি 3 নম্বরে যাবা এখানে পাবা হচ্ছে রূপক। আর 4 নম্বরে তোমার আছে হচ্ছে দ্বিগু কর্মধারায়। আচ্ছা, আমি আপাতত তোমাদেরকে উপমান, উপমিত আর রূপক এই 3টা দিয়ে দেখাবো। আর মাঝখানে যে যোজকালা যে সমাসটা আছে কর্মধারায়ের, ওইটা তো হচ্ছে খুবই ইজি। তোমাদের বইতে জাস্ট এইভাবে দেওয়া যে মাঝখান থেকে যে শব্দটা যদি লোপ পায় তখন যে সমাসটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে যোজক যুক্ত সমাস। যেরকম তোমাদের একটু এক্সাম্পলের দিকে নিয়ে যাই, এই পাশ থেকে দ্বন্দ্ব সমাস, এরপরে হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে যে বলছে যে যে যোজক থাকে এটা লোপ পায় কিরকম? খাস যে জমি, খাস জমি, চিত যে সাঁতার, চিত সাঁতার। মাঝখানে যে নামের একটা কথা ছিল, এই যে কথাটা কি হয়েছে? যে কথাটা তোমার হচ্ছে আলাদা হয়ে গেছে। সো যেখান থেকে যে কথা আলাদা হয়েছে সেইটা যে যোজক যুক্ত সমাস, এটা কাহিনী শেষ। আমরা ছিলাম হচ্ছে আমাদের এইখান থেকে যেটা দরকার, যে উপমান, উপমিত আর রূপক, এইখানে আমরা ছিলাম। সো আমরা মনে হয় এইখানে এইটা হচ্ছে ইয়ে করে দিই, কর্মধারের কাছে যেই এদেরকে হচ্ছে ওই স্লাইডের পাশাপাশি লিখে রাখি, তাহলে তোমাদের জন্য হচ্ছে সুবিধা হবে। তো আমরা হচ্ছে এইটারে ডিলিট করে দিলাম, ডিলিট। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট এর দিকে আগাই। এখান থেকে দ্বন্দ্ব তোমাদেরকে বলে দিছি যে দুইটা সমস্যা এখানে সমান ইম্পর্টেন্ট।
দ্বন্দ্বের আমার কিছু সমাস এখানে দেখানো হয়েছে। এরপরে আমাদের কর্মধারয় সমাস যেটা, কর্মধারয়ের যে যোজক এখানে দেখতেছি, পূর্ববৎ সংখ্যাবাচক যেটা, ওইটা আমরা একটু পরে দেখবো। এখানে হচ্ছে আমাদের এই উপমান, উপমিত আর হচ্ছে রূপক যেগুলো আছে, এইগুলা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা এইটার সাথে প্লাস দিয়ে এখানে স্লাইডটা নিয়ে নিই। প্রথমে আমরা নিলাম হচ্ছে উপমান। উপমান নিলে কি হবে, যে যেইখানে সহজ করে কথা, যে তোমার হচ্ছে তুলনাটা সত্যি। মান মানে কি, মান মানে সত্য, তাই না? আমরা যখন বলি মান মন্দির, স্ট্যান্ডার্ড ধরে নিই। সো আমরা এখানে হচ্ছে যদি দেখি যে তুলনাটা, অনেক রকম কথা আছে, বাট সব থেকে সহজ হচ্ছে এইটাই। তুলনাটা যদি সত্যি হয় তখন যে সমাসটা হয় সেইটা হইলো উপমান। উপমিত, মিতের সাথে কম্পেয়ার করে তুমি বলতে পারো হচ্ছে মিথ্যা। যদি আমার তুলনাটা মিথ্যা হয়, তুলনাটা হচ্ছে মিথ্যা, তখন সেইটা হবে হচ্ছে আমার উপমিত। আর রূপক, রূপক যেটা হবে সেটা হচ্ছে আমার উপমান এবং উপমেয় দুইটাকে অভেদ কল্পনা। এখানে মূল কথা হচ্ছে অভেদ কল্পনা। তাহলে আসো আমরা একটু খেয়াল করি। উপমানে বলছি যে আমার যদি তুলনাটা সত্যি হয়, এবং যেহেতু এটা কর্মধারায়, প্রত্যেকটা ক্ষেত্রেই কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে পরপদের অর্থটা হবে হচ্ছে প্রধান। কিরকম করে, ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে আমার হচ্ছে উপমানের মধ্যে কি আছে, তুষার শুভ্র। সেইখানে আমি বললাম হচ্ছে তুষার শুভ্র। খেয়াল করে দেখো, তুষার মানে তো হচ্ছে হিম, তুষার, আর শুভ্র মানে হচ্ছে সাদা, এবং বরফ যেটা সেটা কিন্তু সাদাই হয়। তাহলে এখানকার তুলনাটা সত্যি নাকি মিথ্যা? অবশ্যই সত্যি। তো যেখানে আমার তুলনাটা সত্যি এবং পরপদের অর্থটা প্রধান, শুভ্র মানে সাদা, এই জিনিসটার অর্থ এখানে বেশি ইম্পর্টেন্স পাইছে, সেইটা হইলো তোমার উপমান সমাস। উপমিত কোনটা, যেখানে তোমার হচ্ছে তুলনাটা মিথ্যা। কিরকম, আমি বললাম হচ্ছে ধরো এইখান থেকে কোনটারে নেই, আমরা নিলাম হচ্ছে চন্দ্রমুখ। খুবই কমন একটা এক্সাম্পল, চন্দ্রমুখ। তোমাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের চাঁদ এই পৃথিবীর বুকে নেমে এসেছে। এখন কথা হইলো, চন্দ্রমুখ যখন তুমি বলতেছো, তখন কিন্তু মানুষের মুখটা আসলে চাঁদের মতো হয় না। আমি তোমার মুখের উপরই ফোকাস করছি, তোমার মুখটা অনেক সুন্দর, আমি সেই কথাই বলছি। কিন্তু মানুষের মুখ কিন্তু কখনোই চাঁদের মতো হয় না। এই তুলনাটা সত্যি কথা না, এই তুলনাটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি তোমার তেল মারার জন্য কইছি। এই যে চন্দ্রমুখ, যে শব্দটা তুমি এখানে পাইলা, খেয়াল করে দেখো যে এইখানে আমার তুলনাটা মিথ্যা, এবং এইখানে আমি ফোকাস করছি পরপদের উপর। সো এই যে আমার একটা তুলনা করা হয়েছে, তুলনাটা মিথ্যা এবং এইখানে পরপদের অর্থটা প্রধান, তাই এইটা হইল উপমিত সমাস। আর রূপক যেটা, সেইখানে বলা হয় যে যদি তোমার উপমান এবং উপমেয় দুইটা এতটাই মানে এত বেশি মিল সম্পন্ন যে কোনটা উপমান কোনটা উপমেয় এটা তুমি কনফিউজড হয়ে যাইতেছো, সবগুলো একই রকম মনে হইতেছে। যেরকম আমি তোমাকে জীবন প্রদীপ বলছিলাম, ওই যে জীবন বিনিময় পড়ানোর সময়, মনে আছে? জীবন প্রদীপ বলার কারণটা কি ছিল, যে বাতি যেরকম তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, একই রকম ভাবে আমাদের জীবনও যে কোনো মুহূর্তে নাই হয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে আমি মারা যাইতে পারি। সো দুইটার ক্ষেত্রেই দুইটার বৈশিষ্ট্য সিমিলার। আমি তোমারে বলতে পারি হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধুরে কেন বলতেছি, কারণ এরকম হইতে পারে যে তুমি ধরো সাগরের মধ্যে গেছো, ধরো তুমি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাইতেছো, সাগরের এমন একটা জায়গায় তুমি কখনো যায় পৌঁছাবা যেখান থেকে চারদিকে তাকাইলে খালি পানি আর পানি, এর মনে হয় যে সাগরের কোনো শেষ নাই। সো আমাদের লাইফেও কখনো কখনো এরকম হয় যে একটা দুঃখের পর আরেকটা দুঃখ, আরেকটা দুঃখ, আরেকটা দুঃখ। মনে করো তোমার হচ্ছে জেএসসি বা ক্লাস 8 এর পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তুমি ফেল করছো। ফেল করার পরে তুমি হচ্ছে মন টন খারাপ, এর মধ্যে বাসায় এসে শুনতেছো তোমার নানি মারা গেছে। নানির মানে নানিকে হচ্ছে মাটি দেওয়ার জন্য যাইতে লাগছো, রাস্তায় আবার অ্যাক্সিডেন্ট করছো, করে তোমার ঠ্যাং ভাঙছে। যদিও আমি মন থেকে প্রার্থনা করি কারো জীবনে এত কষ্ট না আসুক, বাট ধরো এরকম তোমার একের পর এক দুর্ঘটনা ঘটতেছে, তাহলে তোমার কাছে মনে হয় যে আমি এমন এক দুঃখের মধ্যে পড়ছি যেন এই দুঃখের আর কোনো শেষ নাই। সেই যে সাগরের যেরকম কোনো শেষ নাই, আমার দুঃখেরও কোনো সেরকম কোনো শেষ নাই, এই জিনিসটার সাথে যে আমি তুলনা করতেছি, এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এবং খেয়াল করে দেখো এখানে আমার প্রাধান্যটা কোনটা বেশি পাইছে, পরপদ যেটা সেইটা। আমি তুলনা করছি কিন্তু সাগরের বৈশিষ্ট্যের সাথে, দুঃখের বৈশিষ্ট্যের সাথে না। এখানে আমি কিন্তু বাতির যে বৈশিষ্ট্য, জ্বলতে জ্বলতে হুট করে নিভে যাইতে পারে, সেইটার সাথে আমার জীবনের বৈশিষ্ট্যটাকে তুলনা করেছে। তার মানে দুইটা ক্ষেত্রেই আমার পরপদ যেটা সেইটার বৈশিষ্ট্যটা কিন্তু বেশি ইম্পর্টেন্স পাইছে। তাহলে যখন যাদের মধ্যে আমি তুলনা করতেছি, দুইটা তুলনা আমার সিমিলার হচ্ছে এবং পরপদের অর্থটা এখানে আমার বেশি ইম্পর্টেন্স পাচ্ছে, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাইলে এই কর্মধারয়ের মধ্যে আমাদের যে যোজকালা কর্মধারয় ছিল, যে যোজকালা কর্মধারয় এখানে শেষ। এরপরে এখান থেকে আমাদের হচ্ছে উপমান যেটা ছিল, উপমা, আচ্ছা আরেকটা মধ্যপদলোপী কর্মধারয় আছে মাঝখানে, তোমার হচ্ছে এখানে আছে ঘি মাখানো ভাত, ঘিয়ে ভাত, হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি, তারপরে ঘরে আশ্রিত যে জামাই, ঘর জামাই, এগুলো আছে। এগুলা তোমাদের বই তো ওইভাবে দেওয়া নাই, আমরা জাস্ট এক্সট্রা অ্যাড করে দিয়ে রাখছি।
আর উপমান যেটা সেটা আমরা দেখছি, উপমিত যেটা সেটাও আমরা দেখছি। সো উপমান কর্মধারয় সমাস, এরপর এই পাশ থেকে হচ্ছে উপমিত কর্মধারয়, এটাও দেখছি। আর উপমান উপমের মধ্যে অভেদ কল্পনা যেটা সেটা রূপক কর্মধারয়, সেটাও আমরা দেখছি। এরপরে আসো আমাদের হচ্ছে কর্মধারয়ের পরে আমাদের দ্বিগু কর্মধারয় ছিল একটা। সো দ্বিগুর সাথে তোমাদেরকে সংখ্যাবাচক বহুব্রীহির একটা ঝামেলা আছে, ওইটা একটু দেখাই। বহুব্রীহিতে গেলে তোমরা অনেকগুলো ক্যাটাগরি পাবা, বাট তার মধ্যে ছোট্ট করে তোমাদের সাথে একটু জিনিস একটু দেখাই দিব। সেটা হচ্ছে কর্মধারয়ের ভেতর আমাদের ছিল হচ্ছে দ্বিগু, তাই না? এর সাথে তুমি গেলে দেখবা যে সংখ্যাবাচক বহুব্রীহি নামে একটা সমাস আছে, সংখ্যাবাচক বহুব্রীহি। এই যে সমাসটা আছে, এই দুইটা সমাসের ভেতর মোটামুটি সিমিলারিটি আছে অনেকটাই। কিরকম? যে এইখানেও তুমি দেখবা পূর্বপদ সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রীহিতে গেলেও তুমি দেখবা পূর্বপদ সংখ্যাবাচক। পার্থক্যটা করবা কি করে? যখন তুমি দ্বিগুতে যাবা তখন ওই যে স্বর ঋতু আগে কিছু শব্দ লিখি, তারপরে তোমার হচ্ছে পার্থক্যটা বুঝাই। শতাব্দী, এরপরে ধরো হচ্ছে সপ্তাহ, তারপরে ধরো হচ্ছে দোতলা, এই পাশে আমি লিখলাম হচ্ছে দোনলা, এরপরে হচ্ছে 12 হাতি, এরপরে আমি বললাম হচ্ছে চতুর্ভুজ, এরপরে ধরো আমি বললাম হচ্ছে দশানন বলছিলাম দশভুজা, দশভুজা। ওকে, সো এই হচ্ছে আমার কয়েকটা শব্দ আমি লিখছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো সবগুলোর ক্ষেত্রেই আমার এই যে প্রথম যেই পদটা স্বর মানে 6, শত মানে 100, সপ্ত মানে 7, দো মানে 2, এ পাশে দো মানে 2, 12 মানে 12, চতু মানে 4, 10 মানে 10। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি হইছে? পূর্বপদটা সংখ্যাবাচক হইছে। কিন্তু সমস্যা হইতেছে, কিছু সমস্যা আসছে দ্বিগুর ভেতর। দ্বিগুর সাথে কর্মধারয়, কথাটা তোমাদের বইতে অ্যাড করা আছে, সো সেটা লিখে দিই। এটা হচ্ছে দ্বিগু কর্মধারয়, আর ওইগুলা কি হয়েছে? ওইগুলা হয়েছে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে ঝামেলাটা কোথায় পাচ্ছে? ঝামেলাটা পাচ্ছে এইখানে, যে যখন তুমি ষড়ঋতু বলছো তখন এখানে তোমার ঋতু কথাটা ইম্পর্টেন্স পাইছে। ষড়ঋতু বলতে তুমি 6টা ঋতুর সমাহার, এই জিনিসটাকেই বুঝাও। বা যখন তোমার হচ্ছে শতাব্দী বলো, এইখানে তুমি ভাঙলে পাবা হচ্ছে দূর, এখানে তুমি ভাঙলে পাবা হচ্ছে শত যোগ অব্দ। শত মানে 100, অব্দ মানে হচ্ছে বছর। সো 100 বছরের যে সমষ্টি সেটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে শতাব্দী। সপ্তাহরে ভাঙলে তুমি পাবা হচ্ছে সপ্ত, আর পাবা হচ্ছে অহ। অহ মানে কি? অহ মানে হইল দিন। এখন সপ্ত অহের সমাহার যেটা, সেটাকে আমরা বলতেছি সপ্তাহ। তোমরা এটা দেখে আবার সন্ধি বলে সন্দেহ করো না, এটা জাস্ট আমি কোন কোন শব্দ যুক্ত হয়েছে সেইটা দেখাইছি। আর এটার বাস বাক্য কিন্তু এইটা, সপ্ত অহের বা দিনের, এটা হইল সমাহার। ঠিক আছে, এটা হলো শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, সমাহার। তো এইখানে তোমার হচ্ছে 100 বছর বোঝাইছে, এখানে 7 দিন বোঝাইছে। দোতলা, যে জিনিসের 2টা তলা থাকে সেইটাই হলো দোতলা। দোতলা বাস হইতে পারে, বাড়ি হইতে পারে, যা কিছু হইতে পারে। তো এইখানে তোমার 2টা তল এই জিনিসই বুঝাইছে। বাট এইখানে আইসা দেখো, দোনলা যখন বলছে, দোনলা দিয়ে 2টা নলালা যে কোনো কিছুকে বুঝাই নাই, কারণ আমার নাকেও তো 2টা নল। তাহলে তো আমি বলতে পারি যে আমার নাক একটা দোনলা, বাট দোনলা দিয়ে এইটা বুঝাই না। দোনলা দিয়ে বুঝাই হচ্ছে বন্দুক। তারপরে ধরো তোমার হচ্ছে 12 হাতি, 12 হাতি দিয়ে বুঝাই তোমার শাড়ি, 12 বুঝাই না, হাতও বুঝাই না। চতুর্ভুজ, ধরো যার 4টা বাহু আর 4টা কোণ আছে সেটাকে তো আমরা চতুর্ভুজ বলি, তাই না? সো সেই হিসেবে আমার কিন্তু এইটাও চতুর্ভুজ হওয়ার কথা। এটার 4টা বাহু 1 2 3 4, 4টা কোণ 1টা 2টা 3টা 4টা, এটা কি চতুর্ভুজ হইছে? হয় নাই। চতুর্ভুজ হইতে হলে কি হইতে হবে? এরকম একটা নির্দিষ্ট ক্ষেত্র। সো বেসিক্যালি 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কিন্তু আমরা বলি চতুর্ভুজ। তো 4টা বাহু 4টা কোণ থাকলেই চতুর্ভুজ হয় না। চতুর্ভুজ হইতে গেলে 4টা বাহু দ্বারা নির্দিষ্ট আবদ্ধ একটা সীমানা, একটা ক্ষেত্রকে আমি বুঝাই। তো এই যে চতুর্ভুজ যেটা, 4টা বাহু আছে, 4টা কোণ আছে, হয় নাই কিন্তু। তার মানে এখানে 4ও বুঝাই নাই, ভুজ মানে হাত, হাতও বুঝাই নাই, বরং এইটা দিয়ে একটা নির্দিষ্ট সীমানাকে বুঝাইছে। সো এই কারণে এটা হইলো আমার সংখ্যাবাচক বহুব্রীহি। দশভুজা দিয়ে বোঝানো হয় হচ্ছে দেবী দুর্গাকে, যার 10টা হাত। সো তুমি যদি 5টা বন্ধু 10টা হাত এইভাবে ধরাধরি করে বলো যে আমরা দশভুজা হইছি, তাইলে কিন্তু হবে না। দশভুজা হচ্ছে দেবী দুর্গা। সো এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমার মিলের জায়গাটা হইলো, এইখানেও আমার প্রথম পদ সংখ্যা, এইখানেও আমার প্রথম পদ সংখ্যা। অমিলের জায়গাটা হইলো এইখানে আমার যে অর্থটা, সেইখানে আমি যদি খেয়াল করি আমার পরের যে পদটা, পরের যে শব্দাংশটা, এখানে ঋতু, এখানে অব্দ বা বছর, এখানে অহ বা দিন, এখানে তলা,
এই যে শব্দগুলোর অর্থ এখানে বেশি ইম্পর্টেন্স পাইছে, যেহেতু পরপদের অর্থ বেশি ইম্পর্টেন্স পাইছে তাই আমরা এদেরকে বলছি দ্বিগু কর্মধারায়। কিন্তু যখন আমি দেখছি যে এখানে পূর্বপদ সংখ্যাবাচক এটা মিলছে বৈশিষ্ট্য, কিন্তু অর্থের ক্ষেত্রে যে কি হয়েছে, অর্থটা আমার অন্য আরেকটা অর্থ দিতেছে। দোনলা দিয়া নল বুঝাই নাই, দুইও বুঝাই নাই, বুঝাইছে বন্দুক। 12 হাতে দিয়ে 12 বুঝাই নাই, হাতও বুঝাই নাই, বুঝাইছে শাড়ি। চতুর্ভুজ দিয়ে 4 বুঝাই নাই, হাতও বুঝাই নাই, বুঝাইছে একটা ক্ষেত্র। দশভুজা দিয়া 10 বুঝাই নাই, হাতও বুঝাই নাই, বুঝাইছে দেবী দুর্গাকে। তো যখন আমি দেখতেছি এইখানে যা বলছে এইখানে তাহা বুঝাই নাই, মুখে এক কথা মনে আরেক কথা, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, এরপরে আমাদের যে ক্যাটাগরিটা আছে, এই যে উপমান উপমিতর মধ্যে সরাসরি তুলনা থাকবে, এখানে তোমাদের কনফিউশন দূর করার জন্য কিছু কথাবার্তা বলা আছে। আরেকটা বিষয়, সেখানে উপমান উপমিত নিয়ে আমরা সহজ করে আরেকটা বৈশিষ্ট্য তোমাদের বইতে লেখা আছে। বৈশিষ্ট্যটা এরকম যে উপমানে তোমার হয় যে পূর্বপদ বিশেষ্য, পরপদ হয় বিশেষণ। কিরকম তুমি তাকাইয়া দেখো, তুষার যেটা এটা একটা বিশেষ্য পদ, শুভ্র মানে সাদা একটা রং, এটা একটা বিশেষণ পদ। আবার তুমি খেয়াল করে দেখো উপমিত যেটা, এইখানে তোমার দুইটা পদই বিশেষ্য হয়। কিরকম করে তুমি খেয়াল করে দেখো, চন্দ্র মানে চাঁদ, এইটাও একটা বিশেষ্য পদ। আবার মুখ মানে এইটা মুখ মানে তো মুখী, এটাও একটা বিশেষ্য পদ। কিন্তু এইটা আমি সাজেস্ট করি না করার কারণটা হইতেছে, তুমি এইখানে আইসাও তো পাইতে পারো বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর, সেইখানে তো তুমি বিশেষ্য পাইতে পারো। সেইটা ইফেক্টিভ হয় না। ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে তুমি মান মানে সত্য এইটুকু মনে রাখলা, উপমানে অলওয়েজ তুলনাটা সত্যি হয়, আর মিত থেকে তোমার হচ্ছে মিথ্যা, এই কথাটারে মনে রাখলা। উপমিত সমাসে তোমার যেই তুলনাটা করা হয় সেটা অলওয়েজ মিথ্যা হইতেছে, এইটুকু মনে রাখলে তোমার এখানকার কাজ শেষ। তাহলে কর্ম ধরাই গেল। এরপরে আমরা যাব হচ্ছে তৎপুরুষে। তৎপুরুষে আমরা বলছি যে এখানে বিভক্তি লোপ পাই আর অনুসর্গ লোপ পাই। তাহলে বিভক্তি লোপ পাই কিরকম, দুঃখ কে প্রাপ্ত, এই যে কে, এই যে কে, তারপরে হচ্ছে এই যে মামার, এই যে র, তারপরে হচ্ছে ধানের র, পথের র, তারপরে গোলায় অন্তস্থ অ, তারপরে গাছে, গাছের সাথে যুক্ত আছে হচ্ছে এ, অকালে, অকালের সাথে আছে এ। সো এইগুলাতে তোমার বিভক্তি লোপ পাইছে। অনুসর্গ কোথায় লোপ পাইছে, এই যে দিয়ে, এই যে হচ্ছে তোমার দিয়ে, তারপরে হচ্ছে রান্নার জন্য, তারপরে হচ্ছে বিয়ের জন্য, তারপরে গ্রাম থেকে, তারপরে হচ্ছে আগা থেকে। এই জায়গাগুলোতে কি হয়েছে, তোমার বিভক্তি লোপ পাইছে। আর এইখানে বলছি কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এইগুলাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। অলুক নিয়ে আমার তিনটা ক্যাটাগরির সমাস আছে। অলুক, অলুকের মধ্যে তুমি গেলে পাবা হচ্ছে দ্বন্দ্ব, অলুকের মধ্যে তুমি পাবা হচ্ছে তৎপুরুষ, আর অলুকের মধ্যে গেলে তুমি পাবা হচ্ছে বহুব্রীহি। আমরা সবকিছু শেষ করে তারপরে অলুকের দিকে আগাবো। সেইখান থেকে তৎপুরুষটা তো বুঝছি। তৎপুরুষ আমার কি হয় তোমাদেরকে বলছিলাম, দুইটা কথা মনে রাখবে, একটা হইতেছে বিভক্তি লোপ পায় আর একটা হইতেছে অনুসর্গ লোপ পায়। সেই যে দুইটা জিনিস কিভাবে কিভাবে লোপ পাইছে তোমাদেরকে মার্ক করে দেখাইলাম। এবং এইখানে মূল বৈশিষ্ট্যটা কি, যে আমার পরপদের অর্থটা কিন্তু এখানে প্রধান। খেয়াল করে দেখো, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে প্রাপ্ত কথাটার অর্থটা বেশি ইম্পর্টেন্স পাইছে। ছেলেকে ভুলানো, ছেলেকে কোনো কিছু দিয়ে পোষ মানায় রাখা, সেই যে ভুলানো যায় কথাটা, এই জিনিসটা কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্স পাইছে। এই জিনিসটা খেয়াল রাখো। ওকে, এরপরে যে কথা সেখানে হচ্ছে অলুক তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কয়েকটা শব্দের দিকে আমার খেয়াল রাখা লাগবে। যেরকম ষষ্ঠী তৎপুরুষ সমাসে র এর বিভক্তি লোপ পায়। আর এরপরে রাজাস্থলে রাজ, পিতাস্থলে রাজাস্থলে রাজ হয়, পিতা মাতা ভ্রাতাস্থলে যথাক্রমে পিতৃ মাতৃ ভ্রাতৃ, এই কথাগুলো হয়। এই জিনিসটা খেয়াল রাখো। একই রকম ভাবে তোমার হচ্ছে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, এখানে স্পেসটা একটু বেশি পড়ে গেছে, সরি। এরপরে যদি কালের কোনো অংশবোধক শব্দ বোঝায়, কাল মানে হচ্ছে দিন বা সময়, এটার যদি কোনো অংশ বোঝায় তাহলে সেটা পূর্বে বসে। যেরকম অন্নের পূর্বভাগ, পূর্বাহ্ন, অন্ন মানে হচ্ছে দিন, পূর্বভাগ মানে কি পূর্বাহ্ন। সো এখানে আমার কোন ভাগটার কথা বুঝাইছে, পূর্বভাগের কথা বুঝাইছে। দেখো এইখানে কিন্তু আমার পূর্ব কথাটা আগে আসছে। সো যদি কালের বা সময়ের কোনো বিষয় আগে বোঝাই তাহলে সেটা আমার আগে বা পূর্বে বসে। অর্ধ শব্দ, শব্দের মানে আমার যে বাক্যাংশটা আছে সেইটার ভিতরে যদি অর্ধ থাকে তাহলে সেটা কি হয়, সেটা আমার পূর্বপদ হয়। কিরকম, পথের অর্ধ, এখানে অর্ধ আছে, আমার মূল শব্দের ভিতরে এসে দেখো অর্ধটা কি হয়েছে, অর্ধটা আমার শব্দের আগে চলে আসছে। এরপরে বলছে শিশু, দুগ্ধ, এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়। কিরকম, মৃগীর শিশু, মৃগ শিশু, তাহলে এই যে মৃগী একটা স্ত্রীবাচক শব্দ, সেইটা আমার কি হয়েছে, পুরুষবাচক হয়ে গেছে। তারপরে হচ্ছে ছাগির দুগ্ধ, ছাগি একটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, কিন্তু সেটা যখন যে ছাগ হয়ে গেছে তখন কি হয়েছে, এটা পুরুষবাচক হয়েছে। এখানে আমার ওরিয়েন্টেশন একটু ঝামেলা হয়েছে, সরি। হ্যাঁ, এরপরে বাস বাক্যে যদি রাজা থাকে তাহলে সমস্ত পদে সেইটা আগে আসে। কিরকম, হাঁসের রাজা, রাজহাঁস, দেখো এখানে হাঁসের রাজা, রাজাটা এইখানে ছিল পরে, বাট এইখানে আগে চলে আসছে। একই রকম ভাবে পথের রাজা, রাজপথ, এখানে রাজাটা ছিল পরে কিন্তু এ চলে আসছে হচ্ছে আগে। এই জায়গাটা তোমার তৎপুরুষের ক্ষেত্রে একটু হেল্প করবে। এরপরে নয় তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ নামে দুইটা তৎপুরুষ আছে। নয় তৎপুরুষের ক্ষেত্রে তুমি খেয়াল রাখবা, তুমি এখানে কয়েকটা জিনিস পাবা। শব্দের শুরুতে যদি অ, অনা, বে, বি, না, নি,
মোটামুটি এই কয়ডারে পাও শব্দের শুরুতে, তাইলে তুমি ধরে নিবা যে এটা নয় তৎপুরুষ হবে। নয় তৎপুরুষ কিরকম, না বাচক বা নেতিবাচক কোনো কিছু যদি বুঝাই সেই ক্ষেত্রে কিরকম, যে ন আচার মানে অনাচার মানে খারাপ আচার, ন কাতর মানে হচ্ছে অকাতর, খাঁটি বাংলায় অনা অনা এগুলা হয়। আর উপপদ তৎপুরুষ মানে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তার কারণে আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ এটা তোমাদের বইতে নাই ওইভাবে মেবি। সো এইখানে আমি যেটুকু দেখাবো সেটা হচ্ছে জলে চরে যা জলচর, তুমি খেয়াল করে দেখো জলচর, জলদ, পঙ্কজ, জ যেইটা জ একটা ক্রিয়ামূল, এর থেকে আসে হচ্ছে জন্ম, দ থেকে আসে হচ্ছে দেওয়া, তারপরে এখান থেকে তোমার হচ্ছে জলচর যেটা, চর থেকে আসে হচ্ছে চরা, পাখি চড়ে বেড়ায় না, পাখি গরু মাঠে চড়ে বেড়াচ্ছে, তো সেই চরার চর এইটা, জলদের দ যেটা সেটা দিয়ে তোমার দেওয়া বুঝাইছে, জ যেটা জ দিয়ে জন্ম বুঝাইছো। তুমি খেয়াল করে দেখো শুরুর দিকের অংশটা হচ্ছে একটা বিশেষ্য, আর এই পাশের তুমি খেয়াল করে দেখো এখানে তুমি একটা ক্রিয়া জিনিস মানে ক্রিয়া টাইপের একটা জিনিস পাইছো যেটা দিয়ে কোনো একটা কাজ বুঝাইছে। যদি এইরকম হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এরপরে আমাদের আছে যেটা সেটা হইলো বহুব্রীহি সমাস। বহুব্রীহির মধ্যে আমাদের তো বলছি যে এখানে পূর্বপদ পরপদ কোনটার অর্থই বোঝাই না, নতুন একটা অর্থ বোঝাই, সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি। এখন কথা হইলো এখান থেকে যখন তুমি প্রকারভেদে যাবা তখন তোমার কয়েকটা প্রকারভেদ আছে, সমানাধিকরণ, ব্যাধিকরণ, পদলোপী, বহুব্রীহি, খুব বেশি কঠিন কিছু না। সমানাধিকরণ কোনটা, পূর্বপদ যদি বিশেষণ হয়, পরপদ যদি বিশেষ্য হয়। খেয়াল করে দেখো পূর্বপদ হচ্ছে এক, এক একটা বিশেষণ পদ, আর পরপদ হচ্ছে গুয়ে, গুয়ে মানে একটা লোক বুঝাইছে, সো এক গুয়ে মানে হচ্ছে এক গো, যার যার গো বেশি, গো বেশি মানে কি জেদ বেশি এরকম, সো যার গুয়ে, এক গুয়ে যেটা এখানে পূর্বপদ বিশেষণ, পরপদটা হচ্ছে বি বিশেষ্য, বা ধরো হচ্ছে লাল পেরে, লাল হচ্ছে একটা বিশেষণ, একটা রং বুঝাইছে, আর পার শাড়ির পার থাকে, পার কি একটা বিশেষ্য। সো যেখানে তুমি পাবা বিশেষণ প্লাস বিশেষ্য, এবং অর্থের দিকে তাকায় দেখবা যে এখানে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থই বোঝায় নাই, অন্য একটা পদের অর্থ বুঝাইছে, তখন সেটাকে বলবা হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি কোনটা, যেখানে দুইটাই বিশেষ্য হয়, উভয়ই বিশেষ্য যেটা, সেইটা হচ্ছে আমার ব্যাধিকরণ বহুব্রীহি। সো তুমি খেয়াল করে দেখো যে গোফ আর খেজুর দুইটাই বিশেষ্য পদ, তারপরে বিনা একটা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, দুইটাই বিশেষ্য, তারপরে উর্ণ নাভ দুইটাই বিশেষ্য পদ। তারপরে তুমি খেয়াল করে দেখো এই পাশে যদি আসো তাহলে এখানে বলছে পদলোপী বহুব্রীহি। পদলোপী বহুব্রীহি কোনটা, যেখানে তোমার এখান থেকে কোন একটা পদ লোপ পায়। কিরকম হইতে পারে, যে চিরুনির মতো দাঁত যার, এখান থেকে তোমার মতো লোপ পাইছে, যার লোপ পাইছে, আবার এখান থেকে র লোপ পাইছে, ওইটা কাহিনী বাদ, কিন্তু হচ্ছে এখান থেকে তোমার দুইটা পদ লোপ পাইছে। তো যদি পদ লোপ পায় তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে পদলোপী বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো হাতে খড়ি এইটুকুই শুধু রাখছে, বাকি যতগুলো ছিল দেওয়া হয় যে অনুষ্ঠানে, সবগুলোরে কিন্তু হচ্ছে বাদ দিয়ে দিছে। টোটাল হচ্ছে আমার শব্দটা তৈরি হয়েছে হাতে খড়ি। যেইখানে আমার হচ্ছে শব্দের মধ্যে থেকে এরকম এক বা একাধিক পদ লোপ পাই, সেইগুলাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। এরপর মানে পদলোপী বহুব্রীহি। এরপরে আছে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, যদি আমার কোনো পারস্পরিক ক্রিয়া বোঝায়, চুলাচুলি, কানাকানি, মারামারি, এই ধরনের, যে দুইজন মিলে যে মারামারিটা করতেছি আমরা, সেইটা দুইজন মিলে পারস্পরিক ক্রিয়া, হাতে হাতে যে যুদ্ধ, তুমি আর তোমার বন্ধু মিলে দুইজনে হচ্ছে কলম নিয়ে টানাটানি লাগছো, এই যে টানাটানি লাগছো, এই টানাটানিটা হইলো তোমার ব্যতিহার বহুব্রীহি। তোমরা দুইজন ঘুষাঘুষি লাগছো, এই যে দুইজনে ঘুষাঘুষি করতেছো, ঘুষাঘুষিটা হইলো তোমার ব্যতিহার বহুব্রীহি। তোমরা দুইজন গলাগলি ধরে বসে আছো, এই যে গলাগলি যেটা করলা এইটা হইলো তোমার ব্যতিহার বহুব্রীহি। সো পারস্পরিক ক্রিয়া যেটা দুইজন মিলে যেই কাজটা করা হয়, সেইটাকে থেকে যে বহুব্রীহি সমাসটা আসে সেইটাকে আমরা বলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তুমি এক্সাম্পল তাকাইলে দেখতে পাবা। অলুক বহুব্রীহি যেটা সেটা আমরা স্টার দিয়ে রাখছি, এটা আমরা পরে দেখবো। অলুক বহুব্রীহি তৎপুরুষ আর হচ্ছে দ্বন্দ্ব একসাথে দেখবো। সংখ্যাবাচক বহুব্রীহি এটা তোমাদেরকে দেখাই দিছি। সংখ্যাবাচক বহুব্রীহিটা হইলো বেসিক্যালি যেখানে পূর্বপদ সংখ্যাবাচক থাকে, দেখো চতু, চার, সে মানে হচ্ছে তিন, আর তার মানে তো তার মানে যেটার তিনটা তার থাকে সেটাই সে তার হওয়ার কথা। তাইলে আমাদের হচ্ছে যেই জিনিসগুলা মনে করো হচ্ছে কি জানি থাকে, থ্রি পিন যে প্লাগটা, সেটার ভিতরে তো তিনটা তার থাকে, ওইটাকে আমার হচ্ছে সেতার বলা উচিত। বাট সেতার দিয়ে আমি বুঝি কি, সেতার দিয়ে বুঝি হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তো এইখানে আমার তিনও বুঝাই নাই, তারও বুঝাই নাই, বুঝাইছে একটা বাদ্যযন্ত্র, তাই আমরা এটাকে বলতেছি হচ্ছে বহুব্রীহি। কোন বহুব্রীহি? সংখ্যাবাচক, কারণ আগে একটা সংখ্যাবাচক শব্দ আছে। তাহলে দ্বিগু কর্মধারয়ের সাথে বহুব্রীহির যে পার্থক্যটা সেটা তো এখানে আমি দেখাইছি। এখন আসো আমাদের হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহির মধ্যে যে ঝামেলাটা আছে সেটা দেখি। তাহলে প্রথমে এখানে আমার আরেকটা কথা মনে করে নিয়ে আসা লাগবে, শুরুর দিকে যেটা বলছিলাম যে দ্বন্দ্ব সমাসে অলওয়েজ আমার কি হয়, দ্বন্দ্ব সমাসে আমার দুইটা পদ, পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থ সমান সমান ইম্পর্টেন্স পায়। যখন আমি
তৎপুরুষ সমাসে যাই তখন পরের যেই পদটা সেইটার অর্থটা বেশি ইম্পর্টেন্স পাই, আর যখন আমি বহুব্রীহি সমাসে যাই তখন আমার হচ্ছে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থই বেশি ইম্পর্টেন্স পায় না, বরং অন্য একটা পদের অর্থ এখানে এসে হচ্ছে উড়ে এসে জুড়ে বসে। এবং তোমার যেই বিষয়টা সেটা হচ্ছে অলুক, এই কথাটার দিকে খেয়াল করলে এর অর্থ দ্বারাই হচ্ছে লুক মানে লোপ পাওয়া। এখানে যদি আমি ভাঙি তাহলে এখানে আমি পাই হচ্ছে অ প্লাস লুক। এই যে লুক যেটা লুক মানে হচ্ছে তোমার লোপ পাওয়া বা বিলুপ্ত হওয়া। এখন অ দিয়ে তো হচ্ছে না বুঝাইছে, তাইলে যেখানে তোমার লোপ পাবে না, কে লোপ পাবে না? বিভক্তি। তো যেইখানে তোমার হচ্ছে বিভক্তিটা লোপ পাবে না সেইটাকে আমরা বলবো হচ্ছে অলুক সমাস। ওকে, এখন এই অলুকের মধ্যে যদি দেখি যে পূর্বপদ পরপদ দুইটাতেই বিভক্তি আছে এবং দুইটারই অর্থ এখানে সমান ইম্পর্টেন্ট, তখন আমরা সেটাকে বলবো যে হচ্ছে দুইটাতেই বিভক্তি আছে আর দুইটার অর্থ বেশি ইম্পর্টেন্ট, তখন আমরা এটাকে বলবো অলুক দ্বন্দ্ব। যেরকম দেশে বিদেশে, তার দেশেও নাম আছে বিদেশেও নাম আছে। সো আমি বললাম যে আতিফ আসলাম দেশে বিদেশে বিখ্যাত একজন গায়ক, তার মানে যে আতিফ আসলামের নিজের দেশেও যেরকম নাম ডাক আছে বাইরের দেশেও সেরকম ভাবেই নাম ডাক আছে। সো এখানে আমি দেশ এবং বিদেশ দুইটা কথার ইম্পর্টেন্স সমান দিচ্ছি এবং দুইটাতে আমার বিভক্তি যুক্ত আছে, দেশের সাথে এ বিভক্তি যুক্ত আছে, বিদেশের সাথে এ বিভক্তি যুক্ত আছে। সো এইখানে দুইটা পদের সাথে বিভক্তি যুক্ত থাকে এবং কি হয় দুইটা পদের অর্থই সমান ইম্পর্টেন্স পাই, তখন আমরা এটাকে বললাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। যদি অলুক তৎপুরুষের দিকে আগাই তখন এখানে কি হইলো দেখো, খেয়াল করে দেখো, গরুর সাথে র আছে, তেলের সাথে এ আছে, সোনার সাথে র আছে। এখন এইখানে তুমি খেয়াল করলে দুইটা বৈশিষ্ট্য পাবা। প্রথমত হচ্ছে শুধুমাত্র পূর্ব পদে বিভক্তি যুক্ত। দ্বন্দ্বতে কি ছিল? দ্বন্দ্বতে কিন্তু আমার দুইটাতেই বিভক্তি ছিল, বাট যখন আমি তৎপুরুষে আসছি তৎপুরুষে কিন্তু আমার দুইটাতেই বিভক্তি নাই, বিভক্তি আছে শুধু একটাতে। এবং যখন আমি এটার অর্থের দিকে তাকাবো তখন দেখবো যে এখানে আমার পরের যেই পদটা সেইটার অর্থটা বেশি ইম্পর্টেন্ট। যখন আমি বলছি গরুর গাড়ি তখন এইখানে আমি গরুটারে বুঝাই নাই, বরং গরু যে জিনিসটা টাইনা নিয়ে যাইতেছে ওই গাড়িটারে বুঝাইছি। তো এখানে আমার গাড়ি কথাটার ইম্পর্টেন্স বেশি। যখন আমি বলছি তেলে ভাজা তখন আমি তেল বুঝাই নাই, বরং তেল দিয়ে ভাজা যে খাবারটা সেই ভাজার কাজটার উপর বেশি ইম্পর্টেন্স দিছি। তো এখানে ভাজা কথাটা বেশি ইম্পর্টেন্ট। সোনার বাংলা, আমি সোনা বুঝাই নাই, আমি এই বাংলাদেশটারে বুঝাইছি। তো এই যে দেখো আমার হচ্ছে পূর্ব পদে বিভক্তিযুক্ত এবং পরপদের অর্থ প্রধান, যখন এরকম হয় তখন আমরা বলছি অলুক তৎপুরুষ। আর অলুক বহুব্রীহি কখন হবে? যখন আমার হচ্ছে পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকবে, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে কোনোটারই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদ প্রাধান্য পাবে, তখন সেইটাকে আমরা বলবো হচ্ছে অলুক বহুব্রীহি। কিরকম? গায়ে পড়া, গায়ে পড়া বলতে বিরক্তিকর ব্যক্তিকে বোঝায়। এখানে শব্দটা হইল গা, তার সাথে যুক্ত হয়েছে এ। এরপরে হচ্ছে কানে খাটো, শব্দটা হইল কান, তার সাথে যুক্ত হয়েছে এ। কানে খাটো মানে যে কানে কম শোনে, তাহলে এখানে কানও বুঝাই নাই, খাটোও বুঝাই নাই, বরং বধির বা হচ্ছে তোমার একজন রোগগ্রস্ত ব্যক্তি বা যে কানে কম শোনে এরকম মানুষকে বুঝাইছে। হাতে ছুরি মানে অন্ধ, অন্ধ ব্যক্তিরা হাতে সাদা ছুরি নিয়ে এরকম করে ঠক 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 করতে করতে সামনে আগায়। তো এখানে তোমার হাতও বুঝাই নাই, লাঠিও বুঝাই নাই, বুঝাইছে অন্ধ ব্যক্তিকে। তো যেইখানে তুমি দেখবা যে বিভক্তিটা যুক্ত আছে তোমার পূর্ব পদে কিন্তু অর্থটা বুঝাইছে অন্য আর একটা জিনিস, এইখানে তোমার মূল যে শব্দটা সেইটার ভেতরে যে অর্থগুলা থাকার কথা তাদের মধ্যে কাউরে বুঝাই নাই, বরং নতুন একটা জিনিস বুঝাইছে, তখন সেটা হবে হচ্ছে তোমার অলুক বহুব্রীহি। তো এরপরে দ্বিগু কর্মধারয় আর সংখ্যাবাচক বহুব্রীহি, এটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করছি অলরেডি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সমাস নিয়ে আলোচনা। তোমাদের টাইম একটু বেশি লেগে গেছে, কিছু করার নাই, সমাস পড়তে গেলে টাইম একটু দেয়া লাগে। এখন আসো আমরা কিছু এমসিকিউ দেখি। প্রথম এমসিকিউ হচ্ছে নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? তাহলে শস্য ব্যস্ত এখানে আমার সংখ্যা নাই, তাহলে এটা হইল না। চৌরাস্তা এইখানে আছে, আলু সিদ্ধ এইখানে সংখ্যা নাই, এইখানেও সংখ্যা নাই, তাহলে অবশ্যই এইটা হবে। চৌরাস্তা মানে চারটা রাস্তার মাথা আসে, যেখানে এক হইছে এটা হচ্ছে আমার চৌরাস্তার মাথা। তো এখানে চার কথাটাও আছে আর রাস্তা কথাটা এখানে বেশি ইম্পর্টেন্ট, তাহলে পরপদের অর্থ প্রধান এবং পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক, তাই এটা হইল দ্বিগু কর্মধারয়। তারপরে বলছে চতুর্ভুজ কোন সমাসের উদাহরণ? এটা অবশ্যই আমার বহুব্রীহি সমাস। কোন বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। কেন? কারণ এই যে চতুর্ভুজ দিয়ে আমি এইটাকে বুঝাই নাই, আমি কাকে বুঝাইছি? চতুর্ভুজ দিয়ে আমি হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রকে বুঝাইছি। এই যে চারটা বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র সেটাকে আমরা বলতেছি হচ্ছে চতুর্ভুজ, তাহলে এটা আমার অবশ্যই বহুব্রীহি সমাস। এরপরে নিচের কোনটা উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? আসো আমরা একটু খেয়াল করে দেখি। মনমাঝি যেটা, এটা তো রূপক, এ আগেই বাদ, এ হইল না। তারপরে হচ্ছে উপমান, উপমান মানে আমার যে তুলনাটা হয়েছে সেই তুলনাটা সত্যি হবে। আসো দেখি চন্দ্রমুখ, আমার চন্দ্রমুখের তুলনাটা কি সত্যি? সত্যি না, মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। মানুষের মুখ কখনো চাঁদের মতো হয় না। পদ্ম আঁখি, মানুষের চোখ কখনো পদ্ম ফুলের মতো হয় না। আমি জাস্ট তোমার প্রশংসা করার জন্য বলছি যে তোমার পদ্ম আঁখির নয়নে আর তোমার চন্দ্রমুখের বদনে আমার যেন পরান্ডা ঢুলু ঢুলু করতেছে, বাট আলটিমেটলি সবগুলা মিথ্যা কথা। এই যে চন্দ্রমুখ পদ্ম আঁখি সবগুলা তুলনা এখানে মিথ্যা, কিন্তু আমি যদি কাজল দেখি চোখে দেওয়ার যে কাজল, সেই কাজল কিন্তু অলওয়েজ কালো রঙের হয়, তুলনাটা এখানে
এখানে সত্যি, সুতরাং এইটা হইলো আমার উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে বলতেছে বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটা? বহুব্রীহি সমাস মানে যে এখানে আমার পূর্বপদ আর পরপদ দুইটা মিলে যাহা কইছে বুঝাইছে অন্য কিছু, মুখে বলছে ইয়েস বাট মনে মনে নো, মুখে বলছে মেবি মুখে মনে মনে হচ্ছে ইয়েস, এরকম কিছু যদি হয় তখন সেটা হচ্ছে বহুব্রীহি। তাহলে আসো, রাজপথ, রাজার পথ, এটা তো আমার তৎপুরুষের ভেতরে গেছে, সে তার মানে তিনটা তার, বাট আলটিমেটলি এটা বুঝাইছে হইতেছে বাদ্য যন্ত্র। তারপরে ঘি ভাত, ঘি দিয়ে মাখা ভাত, তেলে ভাজা, তেল দিয়ে ভাজা খাবার। এখন এখানে বহুব্রীহি সমাস যেটা জানতে চাইছে সেটা অ্যান্সার অবশ্যই হবে হচ্ছে সেতার, কারণ বলছে তিনটা তার আছে যার তাই, কিন্তু তিনটা তারওয়ালা সবকিছুকে আমি সেতার বলতে পারি না। সেতার বলতে অলওয়েজ আমি বুঝি একটা বাদ্যযন্ত্রকে, সো এখানে আমার সঠিক উত্তর হইল সেতার। তাহলে এই গেল হচ্ছে আমার মোটামুটি এখান থেকে কিছু স্যাম্পল এক্সাম্পল। এখন আসো তোমাদের জন্য কুইজ 3, মুখ চন্দ্রের নাই কোন কর্মধারয় সমাসের উদাহরণ, তোমরা একটা অ্যান্সার দিয়ে। তুমি ব্রাঞ্চে কিভাবে এক্সাম দিবা? এখন আর আমি কমেন্ট পড়বো না, আর কোনো কথাবার্তাও বলবো না। তোমার এই যে হোমওয়ার্কটা তোমরা করে রাখো, তাইলেই হবে। আজকের মতো অনেক কষ্ট দিছি, সেই কারণে সরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।